পাল্টাচ্ছে সময়, দিনের সাথে পাল্টাচ্ছে মানুষের আগ্রহের বিষয়ও। যুগের সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন ক্ষেত্র এবং সেই সকল ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন বাংলাদেশের তরুণরা। বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন বিশ্ব দরবারে। আমরা এই অনুষ্ঠানে আনোয়ার সিমেন্ট মুক্তকণ্ঠ অনুষ্ঠানে আলোচনা করতে চাই বাংলাদেশের সেই সকল বিষয় নিয়ে, যে সকল বিষয়ে তরুণরা অবদান রাখছেন, বাংলাদেশকে নতুন করে চেনাচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রাখছেন। পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। আমি উচ্চতা নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলতে চাই, আজকে আমরা আলোচনা করতে চাই এই উচ্চতা বিষয় নিয়েই। আজকে আমরা কথা বলতে চাই পর্বত আরোহণ নিয়ে, এবং আমরা কথা বলতে চাই পৃথিবীর সবচাইতে বড় শৃঙ্গ, পর্বত শৃঙ্গ ৮,৮৪৯ মিটারের এভারেস্ট জয়ের কাহিনী নিয়ে। এভারেস্ট জয়ের কাহিনী নিয়ে গল্প করতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন জনাব MA মুহিত, এভারেস্ট জয়ী বাংলাদেশি। আমাদের সাথে আছেন বাহালুল মজনু বিপ্লব। আপনাদের দুইজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানের শুরুতেই সরাসরি শুরুতেই একটু আসতে চাই। সমতল ভূমির দেশ বাংলাদেশ, পলিমাটির দেশ বাংলাদেশ, নদী বিধৌত নদ নদী খাল বিলের দেশ বাংলাদেশ। এই দেশের একজন মানুষ হয়ে আপনার পর্বত আরোহী হওয়ার ইচ্ছাটা কিভাবে জাগলো, জনাব মুহিত? যদি বলেন আমার ছোটোবেলা থেকে পর্বতারোহী হওয়ার কোনো স্বপ্ন দেখেছি না, আসলে আমি বলবো না, কখনোই আমি ছোটোবেলায় স্বপ্ন দেখিনি যে আমি পর্বতারোহী হব। ছোটোবেলায় যেই কাজগুলো আমার ভালো লাগতো, মানে আমি যদি এখন পিছনে ফিরে তাকাই যে আমি ছোটোবেলায় কী করতাম, যখন আমি প্রাইমারিতে পড়ি, ছোটোবেলায় আমি প্রকৃতি খুব পছন্দ করতাম। বলতে পারেন আমার মনে হয় আমি বাই বর্ন প্রকৃতিপ্রেমী। আমি যদিও ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমার গ্রামের বাড়ি গ্রামে যেতাম। হ্যাঁ, একেবারেই গ্রাম যেটাকে বলতে বোঝায়। গ্রামে গিয়ে সেই শীতের সময় অঘ্রাণে পাকা ধানের ঘ্রাণ শুনতাম, ক্ষেতেরা আইলে বসে ঘন্টার পর ঘন্টা নদীর তীরে বসে, নদীতে পালতোলা নৌকা যাচ্ছে, মাছ ধরছে, জেলেরা গুণ টানছে, এগুলো দেখতাম। গাছে চড়তাম। আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, তো ওখানে অনেক ডাব গাছ হয়। আমার ডাব খুব প্রিয় পানীয়, উঁচু উঁচু ডাব গাছে চড়ে যেতাম। খাল বিলে নদীতে সাঁতার কাটতাম এবং নৌকা বেতাম। তো এই যে কাজগুলো আমাকে খুব আকর্ষণ করতো এবং পাখি খুব পছন্দ করতাম, এবং এই পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই। আচ্ছা, আমার সাথে 97-এ দেখা হয় ইনামাল হকের। মানে ছোটবেলা থেকে আমি এই প্রকৃতির এই উপাদানগুলো, প্রকৃতির সবুজ গাছপালা, পাখি, এগুলো খুব পছন্দ করতাম, প্রকৃতিকে উপভোগ করতাম এবং পাখি খুব পছন্দ করতাম। তখন তো আসলে কিছু পাখি শুধু চিনি, যেগুলো ঘরের পাশে প্রতিবেশী পাখি আমাদের। এরপরে 97 সালে আমি পাখি দেখতে ইনামাল হকের সাথে আমাদের পাহাড়ে যাই, কারণ আমাদের পাহাড়ে কিছু বিশেষ পাখি থাকে যেগুলো সমতলে থাকে না। আমাদের পাহাড় বলতে আমাদের অনেক নিচু পাহাড়, হিমালয়ের যে পর্বতের তুলনায় অনেক নিচু। তো আমাদের পাহাড়ের একটা মজা আছে, এখানেও বৈচিত্র্য আছে। এখানে যে পাহাড়ে যে আদিবাসীরা, তাদের জীবন লাইফস্টাইল, ওখানে ঝর্ণা, ঝিরি, এগুলো অনেক মজার। তো ওই হেঁটে হেঁটে সেই পাহাড়ে যাওয়া, একটা ঝর্ণা দেখা বা পাখি দেখা। তো ওই 97-এ ওনার সাথে প্রথম দেখা হয় পাখি দেখতে, এরকম আমরা পাহাড়ে যাই। তো ওনার সাথে একটা পাহাড়ে গিয়েছিলাম, একটা বান্দরবানের একটা গ্রামে, একটা বিশেষ পাখি দেখতে, হেঁটে হেঁটে পাহাড়ে কষ্ট করে ওঠা। তো ওই আমার পর্বতারোহণে পাখি দেখতে পাহাড়ে যাওয়া, তারপরে উচ্চতার প্রতি আকর্ষণ, তারপরে পর্বতারোহণ। আমি আমি আমাদের সাথে আরেকজন আছেন আলোচনায়, জনাব বিপ্লব। আপনার কাছে একটু একই প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরটা একটু জেনে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসবো, আমরা এভারেস্টের কথায় আসবো। আপনিও অনেকগুলো সামিট করেছেন, প্রায় 9টা অভিযান আপনি পরিচালনা করেছেন, জনাব বিপ্লব। আপনাকে একটু জানতে চাই যে আপনি কিভাবে আগ্রহী হলেন পর্বত আরোহণের বিষয়ে? আসলে ছোটোবেলা থেকে আমি অ্যাডভেঞ্চার প্রিয় ছিলাম, আর একটু খেলাধুলার সাথে জড়িত ছিলাম। আমার গ্রামের বাড়ি কিন্তু সন্দ্বীপ যাওয়ার সময় আপনার সীতাকুণ্ডে কিন্তু বিভিন্ন পাহাড় দেখা যায়, ও থেকে আরও আগ্রহ বাড়ে। আমি যখন এইটে পড়ি, আমার বাবার সাথে আমি ওই চন্দ্রনাথ পাহাড়ে যাই 1600 ফিট, তখন তার আরও আগ্রহ বাড়ে। এরপরে আপনার উচ্চতা দেখলে আমার সবসময় মানে উঠতে মন চাইতো, যেমন গাছ সেটা বা বিল্ডিং, হ্যাঁ, এই ধরনের ইয়াতে খুব উঠতে মন চাইতো আমার। তারপর আমি হঠাৎ 2000 সম্ভবত 6 বা 7-এ এনাম ভাই, আমাদের যে এনাম ভাই ক্লাবের প্রতিষ্ঠাতা, ওনার একটা লেখা পড়ি এভারেস্টের উপর। আপনাদের ক্লাব বলতে বিএমটিসি, মানে বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। জি, এটা মনে হয় 2004-এ প্রতিষ্ঠিত। এটা বাংলাদেশের প্রথম পর্বতারোহণ ক্লাব, যেটা 2004-এ আমরা এটা প্রতিষ্ঠা হয়। ইনামাল হক এটার প্রতিষ্ঠাতা। মানে বাংলাদেশে পর্বত নেই, তারপরও আপনারা একটা পর্বতের স্বপ্ন দেখে একটা ক্লাব করলেন 2004 সালে। হ্যাঁ, আপনি যেটা বলছেন। তারপর আমি এনাম ভাইয়ের লেখা পড়ি এভারেস্টের উপর, তখন আগ্রহ আরও বেশি জাগে।
তো তখন আমি এনাবার সাথে যোগাযোগ করি, বিভিন্ন অনেক সময় নিয়ে মানে লাগছে এনাম ভাইকে পাইতে, অবশ্যই এটা একটা বিশাল স্টোরি। যাক, পরে আমি ক্লাবে আসি এখানে, তো এখানে মুহিত ভাইয়ের সাথে পরিচয় হয়, অনেকের সাথে পরিচয়। তখন মুহিত ভাইরা যখন এই প্রশিক্ষণে গেল এবং পাহাড়ে যাওয়ার, তখন আমি সুযোগ পাইনি এই প্রশিক্ষণে যাওয়ার বা পাহাড়ে যাওয়ার। কারণ তখন আমি ওই শরীরকে ওইভাবে মাত্র নতুন আসলাম, শরীরকে তৈরি করা এগুলো সময়ের ব্যাপার। কিন্তু আমার কাছে হিংসা লাগতো, ওনার যে আমি যাইতে পারি না কেন, আমাকে নেয় না কেন। আচ্ছা আচ্ছা এটা আরো ভিতরে অনেকটা জেদ ঢুকে। আচ্ছা। তারপরে আমি ওনাদের সাথে প্রশিক্ষণ শুরু করি রমনা পার্কে 2007-এ, শারীরিক যে ফিটনেস ঠিক রাখার জন্য। তারপর 2008-এ আমি প্রশিক্ষণে যাই, আমাকে পাঠানো হয়, আমি প্রশিক্ষণ চাই। তারপর মুহিত ভাইয়ের নেতৃত্বে প্রতি বছরই এখন মাউন্টেনে যাচ্ছে আর কি। আচ্ছা, আমি পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমি একটু জনাব মুহিত, এম এ মুহিত, আপনার কাছে আসি। পর্বত আরোহণ একটা মানে নিশ্চিতভাবেই একটা বিপদ সংকুল কাজ, একটা বিপজ্জনক কাজ, রোমাঞ্চকর বটেই, আবার পর্বতে চড়ার বিষয়টা অনেক ব্যয়বহুলও বটে। তো আপনি যখন শুরুর দিকে আপনার স্বপ্নের কথা শুনলাম, কিভাবে আপনি এই পথে এসেছেন বা পর্বত আরোহী হয়েছেন, সেই গল্পটা আমরা শুনলাম, কিন্তু যখন আপনি শুরু করলেন তখন প্রতিকূলতার সম্মুখীন হননি? অবশ্যই, মানে যদি মানে আপনি আর্থিক ব্যাপারটাকে যদি বোঝান, পর্বতে তো মানে একটা মৃত্যু ঝুঁকি ওটা আছে। যদি এখন আমি যদি বলি আর্থিক ব্যাপারটা, প্রথম দিকে কিন্তু আমাকে এটা নিয়ে চিন্তা করতে হয়নি যে স্পন্সরের ব্যাপারটা। আমাদের যে প্রতিষ্ঠাতা ইনামুল হক, উনি এই কাজটা করতেন আমাদের জন্য। মানে বিএমটিসির প্রতিষ্ঠাতা ইনামুল হক হলো একমাত্র বাংলাদেশে যিনি অ্যান্টার্কটিকা এবং উত্তর মেরু গেছেন, যিনি আপনি দেখবেন যে পাখি বিশারদ নামে যিনি অনেক বেশি পরিচিত। আমাদের সব অ্যাডভেঞ্চার প্রিয় মানে যারা মানুষ, তাদের উনি পথিকৃৎ। তো উনি এই কাজগুলো করতেন আমাদের আসলে আমাদের অনেক কর্পোরেট কোম্পানি, অনেক বেসরকারি প্রতিষ্ঠান আমাদেরকে কিন্তু জেনারেসলি তারা সাপোর্ট করেছেন এই অভিযানগুলোতে। এবং যারা মানে হাতে গোনা কয়েকজন প্রথম দিকে ছিল, আমি সেই ক্ষেত্রে উল্লেখ করতে চাই মাউন্টেন ডিউর কথা, যেমন শুরু থেকে কিন্তু বাংলাদেশের পর্বতারোহণের শুরু থেকে কিন্তু যে ভিত্তিটা গড়ে দিয়েছে মাউন্টেন ডিউ, কারণ ওদের নামটাই আপনার মাউন্টেনের সাথে, মাউন্টেন ডিউ ট্রান্সকম বেভারেজেস। এরপর আরও অনেক প্রতিষ্ঠান এসেছে, কিন্তু তারাই প্রথম। তো অনেক প্রতিষ্ঠান আমাদেরকে একেবারে জেনারেসলি স্পন্সর করেছে তাদের এখান থেকে, যদিও অনেক কষ্টকর ব্যাপারটা। তারপরে একটা পর্যায়ে যখন আমরা এভারেস্টে চড়ে যাই, তারপরে ইনাম ভাইও দিল যে এবার তোমরা চড়ে গেছো, তোমরাই নিজেরা চেষ্টা করো, তোমাদের যখন পরিচিতি হয়েছে তখন আমরাই চেষ্টা করতে লাগলাম। এবং আসলে অনেক কষ্টকর একটা অভিযানের যাওয়ার আগে মনে হয় আর একটা অভিযান করতে হয় স্পন্সর জোগাড় করতে। মানে আমার মনে হয় যেন অভিযানের চেয়ে বড় অভিযান। যদি কিছু না মনে করেন, আপনার যদি আপত্তি না থাকে, এটা কেমন ব্যয়বহুল একটা, আমি যদি একেবারেই বলে, যদি কেউ যদি এভারেস্টে চড়তে চায়, এভারেস্টে চড়ার ব্যাপারে তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন, তার যদি ফিটনেস ঠিক থাকে, এবং এই পুরো অভিযানে তার কেমন খরচ হয়? সব কিছু মিলে, যন্ত্রপাতি, পোশাক আশাক মিলে এভারেস্ট অভিযানে এখন প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা মানে এটা খরচ হবে। এটা বড় অ্যামাউন্ট, 35 থেকে 40 লক্ষ টাকা। আমি একটু আপনার কাছ থেকে রোমাঞ্চকর কিছু অভিযানের কথা শুনবো। আমি যতদূর জেনেছি আপনি 2011-তে এভারেস্টে সামিট করেছেন, তারপরে আরেকবার করেছেন, সেবার আরেকজন আপনাদের নিশাত মজুমদার আপনার সাথে ছিলেন। একটু জানতে চাই সেই রোমাঞ্চকর অভিযানের কথা। আপনি যখন এই অভিযানটা শুরু করলেন, ধরে নিলাম যে প্রথম স্টেপ যে আপনি শুরু করতে যাচ্ছেন অভিযানটা, যেখান থেকে আপনি চলা শুরু করলেন, তখন কি মনে হয়েছিল আপনার? আমি কিন্তু এভারেস্টে 2বার উঠলেও আমি এভারেস্টে কিন্তু 3বার অ্যাটেম্প নেই। 2010, 11, 12 চেষ্টা করেছেন 3বার? 2বার সফল। 2010-এ আমি তিব্বত দিয়ে যাই, সেবার আমি 23,000 ফুট ক্যাম্প 1, যেটাকে নর্থ পোল বলে, 23,150 ফিটের মতো। আপনি তিব্বত দিয়ে যায় বলতে দুটো পথ রয়েছে এভারেস্টে? অনেকগুলো পথ দিয়ে যায়, দুইটা দেশের বর্ডারে, সীমান্তে। তিব্বত মানে চায়না। আচ্ছা, রাইট। ওই তিব্বত দিয়ে চায়না মানে দুইটা দেশ দিয়ে যাওয়া যায়, তিব্বত দিয়ে যাওয়া যায় এবং নেপাল দিয়ে যাওয়া যায়। তো 2010-এ আমি তিব্বত দিয়ে যাই, সেবার আমি 23,000 ফুট থেকে ক্যাম্প 1 নর্থ কোল যেটাকে বলে ফেরত আসি। ওয়েদার খুব বাজে ছিল, প্লাস আমার যে শেরপা ছিল, যে আমার যে সাথে সহযোগী হিসাবে যে গাইড থাকে, তার একটু ভুল ডিসিশন ছিল। তারপর 2011-তে আবার আমি মানে আমি সুস্থ ছিলাম ফিজিক্যালি এবং মেন্টালি। তো আমার দুঃখটা কষ্টটা ছিল যে আমি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থেকে আমি যেতে পারিনি এবার। কারণ পর্বতারোহণ আমি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারি, অনেক সময় আমি অসুস্থ হতে পারি, ওয়েদার অসুস্থ হতে পারে, হ্যাঁ, ওয়েদার সমস্যা করে অনেক সময়। 11-তে আমি আমার তিব্বত দিয়ে গেলাম এবং সেবার আমি সফল হই। 12-তে আবার নেপাল সাইড দিয়ে যাই, যেবার আমি আর নিশাত একসাথে আমরা যাই, নিশাত মজুমদার, যেটা প্রথম বাংলাদেশের নারী এভারেস্ট। তখন আবার আমরা সফল হই। 2011-এর একটা ঘটনা আমি বলবো, যে এই যে মৃত্যুর কথা,
2011-তে আমি 21শে মে যে তিব্বত দিয়ে সকাল 7টায় চপে চড়ি। তিব্বত দিকে এভারেস্টে আরোহণের জন্য আমরা মোট 6টা ক্যাম্প ব্যবহার করি। ক্যাম্প মানে কি, যেখানে আমি তাঁবু গাড়বো, রাত্রি যাপন করব, আমি বিশ্রাম নিব। বেস ক্যাম্প প্রায় 17,000 ফিট উচ্চতায়, এবং তিব্বত দিকে কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত গাড়ি চলে যায়, মানে আপনি ট্রান্সপোর্টে বেস ক্যাম্পে চলে যাবেন। আর যেটা নেপাল দিকে ওই বেস ক্যাম্পে পৌঁছতে আমাদের 7 দিনে 75 কিলোমিটার হাঁটতে হয়। 17,000 ফিটে বেস ক্যাম্প, তারপরে মিডল ক্যাম্প প্রায় 19,000 ফুট উচ্চতায় মিডল ক্যাম্প, এরপরে অ্যাডভান্স বেস ক্যাম্প 21,000 ফুটে, তারপরে ক্যাম্প 1 যেটা নর্থ কোল বলে প্রায় 23,000 ফুট উচ্চতায়, তারপরে ক্যাম্প 2 যেটা 7,500 মিটার থেকে 7,700 মিটারের মধ্যে, মানে 25,000 ফুটের উপরে, দেন ক্যাম্প 3 লাস্ট ক্যাম্প যেটা 8,300 মিটার, 27,230 ফুট লাস্ট ক্যাম্প 8,300 মিটার। তো আমরা 20শে মে রাত 9টায় ক্যাম্প 3 থেকে স্টার্ট করি চূড়ার উদ্দেশ্যে, চূড়ান্ত আরোহণ। 8,000 মিটারকে বলা হয় ডেথ জোন, মানে 8,000 মিটারের উপর থেকে ডেথ জোন শুরু। ওই উচ্চতায় কোনো কিছুই বেঁচে থাকতে পারে না, 8,000 মিটারের উপরে মৃত্যুপুরী ওটা। তো যখন আমরা রাত 9টায় স্টার্ট করি, হেড টর্চের আলোতে, আমাদের রাতের বেলা যখন আমরা চলি, আমাদের মাথায় একটা লাইট থাকে, টর্চ থাকে, হেড টর্চ। আমার তো এভারেস্টে যাওয়ার সুযোগ হয়নি, আমি আমার চলচ্চিত্র দেখার সুযোগ হয়েছে। আমরা এভারেস্টের একটা চলচ্চিত্র দেখেছি, প্রচণ্ড বাতাস থাকে এবং বাতাসে মনে হয় বরফের কণাও থাকে, ভয়ঙ্কর গতিতে ঝড়ের মতো আবহাওয়া থাকে। হ্যাঁ, আপনি আপনার অভিযানটার কথাই আমাদেরকে বলুন, তা আমার কাছে একটু মনে হয় একটু শেয়ার করি, যে মনে হয় পরিস্থিতিটা মনে হয় এরকমই ছিল। হ্যাঁ, আপনি যে মুভিটা দেখেছেন যে এভারেস্ট, ওটা আসলে 1996 সালে এভারেস্টের মানে ইতিহাসে একটা বড় ডিজাস্টার হয়। বেশ প্রায় 16 জনের মতো মানুষ মারা যায় ওই অভিযানে। তো ওইটা নিয়ে, এটা একটা সত্য ঘটনা নিয়ে ওই মুভিটা। হ্যাঁ, ওই অভিযানে আমেরিকান একজন জার্নালিস্ট ছিলেন, ওনার নাম ছিল জন ক্র্যাকার, উনি বেঁচে যান, এবং উনি ওই পরে এসে একটা বই লেখেন, ইনটু দ্য থিন এয়ার নামে। তো ওইটা বেস্ট মানে তখনকার একদম সবচেয়ে একটা বহুল বিক্রিত বই হিসাবে থাকে। ওইটা নিয়ে এই মুভিটা আসলে ওর পরপরই 97 সালে একটা সিনেমা হয়েছিল, ইনটু দ্য থিন ইয়ার, ডেথ অন এভারেস্ট। তারপরে 2015-তে আবার এভারেস্ট নামে আর একটা মুভি হয়। আচ্ছা, আমরা একটু আপনার বর্ণনা শুনে আছি। আপনি আমরা যখন ওই ক্যাম্প 3 থেকে রাত্রে স্টার্ট করি রাত 9টা, তখন -15 তাপমাত্রা, হিমাঙ্কের নিচে 15 ডিগ্রি। তো আমরা ছিলাম 7 জন, আমরা লাইন দিয়ে, আমি যন্ত্রপাতি পরে আমার তাঁবু থেকে বের হয়ে আসলাম, একটু স্যুপ খেয়ে তাঁবু থেকে যখন বের আসলাম, তখন মনে হলো যে সব পর্বতারোহীরা যাচ্ছে, সবার মাথায় হেড টর্চ, এবং মনে হলো যে এভারেস্টের গায়ে পর্বতারোহীদের যে জোনাকি পোকা লেগে আছে, সব বিশাল লম্বা সারি পর্বতারোহীদের। ওদিন ছিল একটা বেশ মানে বড় একটা আকাশে চাঁদ ছিল, পূর্ণিমা ছিল, একটু হালকা মৃদুমন্দ বাতাস, অত জোরে বাতাস ছিল না ওই সময়। তো রাত্র যখন বাড়তে লাগলো, রাত যত যেতে লাগলো, তাপমাত্রা তত হিমাঙ্কের নিচে আরও যেতে লাগলো। ওই 3rd ক্যাম্প মানে তিব্বত দিকে 3 নম্বর ক্যাম্পের পরে 3টা কঠিন বাধা আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ নামে। তো রাত 12টার দিকে আমি ফার্স্ট স্টেপ পার হয়ে প্রথম মৃতদেহ দেখতে পাই, এভারেস্টের গায়ে পড়ে আছে মৃতদেহ। আমার হেড টর্চ গিয়ে একটা ডেড বডির উপরে পড়ে। তো দেখে তো আমি আটকে উঠি, একজন মানুষ ওইভাবে বরফের মধ্যে পড়ে আছে, মানে প্রথম এভারেস্টের গায়ে মৃতদেহ দেখতে পেলাম। তারপরে সেকেন্ড স্টেপ পার হই, এরপরে ফার্স্ট স্টেপের পরে আপনার মাশরুম রক নামে একটা জায়গা আছে, ওইখানে গিয়ে প্রথম মাকালু নামে পৃথিবীর যে 5ম উচ্চতম পর্বত আছে সেটা দেখি চাঁদের আলোতে, মানে চারিদিকে পর্বতগুলোতে মনে হচ্ছে এক একটা দূত চাঁদের আলোয়, মানে বিশাল এক একটা, মানে আসলে ভয়ঙ্কর সুন্দর। তারপরে যখন সেকেন্ড স্টেপ পার হই, সেকেন্ড স্টেপটা খুব কঠিন একটা জায়গা। এর মধ্যে ফার্স্ট স্টেপ থেকে কেউ যারা তাদের শরীরে যাদের কুলালো না, তারা অনেকে ব্যাক করলো। সেকেন্ড স্টেপে এই তিব্বত দিক দিয়ে সেকেন্ড স্টেপটা খুবই কঠিন একটা জায়গা। এই একেবারে রকে আপনার 90 ডিগ্রি ভার্টিক্যাল একেবারে একটা রক ফেস, প্রায় যেখানে 30 ফুটের মতো একটা জায়গা, যেখানে ওইটাকে একটু সহজ করার জন্য একটা অ্যালুমিনিয়ামের মই লাগানো হয়েছে ওই জায়গাটায়। এবং ওইখান থেকে তিব্বত দিকে যারা এভারেস্ট থেকে মানে না চড়ে ফেরত আসে, মানে জীবিতভাবে, তারা এই সেকেন্ড স্টেপ থেকে বেশি মানুষ ফেরত যায়। তো যখন সেকেন্ড স্টেপ পার হলাম, তখনও কয়েকটা ডেড বডি দেখতে পেলাম। সকাল 5টা যখন বাজে, তখন ঠিক মানে সূর্য ওঠার পূর্বে হঠাৎ একটু হালকা বাতাস বইতে লাগলো। তখন আমার চোখে আমি ঝাপসা দেখতে লাগলাম, মানে একটু হেজি ব্লার। যখন আমি থার্ড স্টেপ নামে যে জায়গাটা, তখন চূড়া থেকে আর 100 মিটার নিচে, আমি 8,848 মিটার, জাস্ট 100 মিটার নিচে, মানে 300 ফুটের মতো। থার্ড স্টেপ যেটা শেষ বাধাটা ক্যাম্প 3 পরে,
হঠাৎ আমার কানে হেল্প হেল্প বলে একটা চিৎকার শুনতে পেলাম। ওকে। ঠিক সূর্য তখন ওঠে নাই, মানে পূর্ব দিগন্তে একেবারে সূর্যের সেই লাল আভাটা সুবে সাদিকের যে আলোটা মাত্র ফুটে উঠেছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে হেল্প হেল্প বলে চিৎকার করতেছে কি, আর এমনি আমি চোখে ঝাপসা দেখতেছি। তখন আমি একটু স্লো হয়ে গেলাম চোখে ঝাপসা দেখার কারণে। আপনি যদি চোখে ঠিক মতো দেখতে না পান তো আপনি কিভাবে চলবেন? ডিফিকাল্ট। তো আমার যে শেরপা সর্দার ছিল বললো কি তুমি কি চলে যাবা, তুমি তো চোখে ভালো দেখতেছ না। আমি বলি না, আমি আমার শেরপা বললাম যে না আমি যাব, ও আমার সাথে সাথে থাকুক শেরপা, আমি যাব উপরে। মানে আমি মানসিকভাবে খুব দৃঢ় ছিলাম যে আমি যাবই। তখন আমার দলের 4 জন একটু এগিয়ে গেল, আর আমি আর আমার সাথে যে শেরপা ছিল আমরা একটু স্লো হাঁটতেছিলাম। তখন যখন হেল্প হেল্প শব্দটা শুনলাম, আর একজন মানুষের চিৎকার, আমি বেশ আসলে ওই সময়টা একটু ভয় পেয়ে গেছিলাম। ওই 3rd স্টেপ জায়গায় এসে দেখলাম যে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী আমার চোখের সামনে মারা যান উনি। আচ্ছা। উচ্চতাজনিত অসুস্থতা, যেটা হাই অল্টিটিউড সিকনেস, মানে উচ্চতায় বিভিন্ন কারণে মানুষ মারা যায়। আপনার জানেন যে উচ্চতায় সবচেয়ে বড় সমস্যা হলো যে ল্যাক অফ অক্সিজেন, যে যতই উপরে উঠবে আবার অক্সিজেন কমে যায়, এবং অক্সিজেনে আমাদেরকে শক্তি দেয়। যখন অক্সিজেন থাকবে না আমরা কিন্তু শক্তি পাবো না, এবং এই অক্সিজেন স্বল্পতার জন্য শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। তো যখন উনি ওখানে মারা গেলেন, ওনার শেরপা ওনাকে রেখে চলে গেল, এবং ওইভাবেই ওনার পোশাক আশাক সেই রোপে ওনার জুমার লাগানো আছে। আমরা পর্বতারোহণের যেসব যন্ত্রপাতি ব্যবহার করি উপরে ওঠার জন্য, জুমার একটা যন্ত্র যেটা দিয়ে আমরা শুধু অ্যাসেন্ট করা, উপরে ওঠার জন্য ব্যবহার করি। তো টেনে টেনে উপরে। হ্যাঁ, উপরে উঠে রোপে, ওটা আপনি সেই মুভিতে দেখেছেন যে কীভাবে রোপে তখনও ওর জুমারটা লাগানো একেবারে ওইভাবে, মানে মানুষ চর্চায় মানুষটা পড়ে আছে। তার শেরপারা কিন্তু তাকে রেখে চলে গেল নিচে। ওয়াকি টকিকে তারা বেস ক্যাম্পে কথা বললো তার বেস ক্যাম্প ম্যানেজারের সাথে, তাকে রেখে চলে গেল। মানে আমি জানি না এটাই কি পর্বতের নিয়ম, যে কেউ যদি সামিট করতে যে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারান, তাকে ওইভাবেই রাখা হয়, তাকে সম্মান জানাতে, এটা কি এরকম? না, ব্যাপার হলো প্রথম আপনি চিন্তা যে একজন মরা বেটার না 2 জন মরা বেটার? অবশ্যই একজন মরা বেটার। আমি যদি একজনকে বাঁচাতে পারি, একজন মরে, অন্তত একজন বাঁচলো। পর্বতে কথাটা চিন্তা করা হয়। তারপর হলো ওই যে বললাম যে 8000 মিটার হলো ডেথ জোন। ওই উচ্চতায় আসলে এটা তো সমতল না, অক্সিজেন, ওইখানে একটা মানুষের ডেড বডি আনাটা কিন্তু খুব সহজ ব্যাপার না। আচ্ছা। খুব ইজি যে আমি নিয়ে আসলাম ডেড বডি, হয়তো অনেক নিচুতে ঘাড়ে করে তুলে নিয়ে আসলাম ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে নিয়ে আসলাম, কারণ এটা হয়তো ক্যাম্প 2 ক্যাম্প 3 ওই পর্যায় পর্যন্ত চলে, হ্যাঁ, হয়তো সব ক্যাম্প 4 পর্যন্ত চলে, কিন্তু তার উপরে এটা আসলে অনেক কষ্টকর। ঠিক আমাদের যেমন একজন মারা গিয়েছে, আপনার জানেন সজল খালেদ, ও কিন্তু 8000 মিটারের উপরে সামিট করে ফেরার পথে ওর ডেড বডি কিন্তু আনা যায়নি, হ্যাঁ, সজল, এবং এটার জন্য ডেড বডির জন্য অনেক খরচ করা হয়েছে ওর ডেড বডি আনার জন্য, কিন্তু তাও আনতে পারেনি। তো ব্যাপারটা এরকম, অনেক ডেড বডি এভারেস্টের গায়ে পড়ে আছে, আমি 7টা ডেড বডি দেখি। তো যাই হোক, উনি যখন মারা যায় এবং আমি দেখতে পেলাম, তখন আসলেই একটু ঘাবড়ে গিয়েছিলাম। ওনার পাশ দিয়েই আমরা যেতে লাগলাম, এবং সকাল 7টা গিয়ে আমি চূড়ার শীর্ষে পৌঁছি। এবং তখন তো চূড়ার শীর্ষে পৌঁছে আসলে আমি আনন্দে কেঁদে ফেলি। আসলে এই ব্যাপারটা এরকম যে এভারেস্টে প্রতিটা মানে পদক্ষেপ আপনি যে কোনো সময় ওই যে ডেড বডি দেখলাম, আমারও মানে আমি আপনার গল্প শুনে নিজেই রোমাঞ্চ অনুভব করছি। চূড়াতে যখন আপনি উঠলেন, চূড়াতে কি দেখলেন, চূড়াতে কি থাকে? বা আমরা কয়েকটা পাথর দেখি, আমরা বিভিন্ন মুভিতে দেখা যায়, আসলে চূড়াতে কি? চূড়ায় কিন্তু কোনো পাথর না, এটা বরফে ঢাকা। আচ্ছা। চূড়ার উপরে কোনো পাথর নেই। আচ্ছা। ওইখানে 2টা বুদ্ধ মূর্তি আছে, যেটা প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে ঢাকা। এটা যার একটা 2007 সালে নেওয়া, আর একটা 2009 সালে। সে যেহেতু শেরপারা বুদ্ধিস্ট, যে শেরপা যে জাতিটা, তারা তাদের সেই ধর্ম বিশ্বাস থেকে সেখানে বুদ্ধ মূর্তি নিয়ে গেছে, এবং ওই দুটো বুদ্ধ মূর্তি আছে, একটা একটু কালো রঙের এবং একটা একটু গোল্ডেন কালারের, যেটা আগে থেকে আছে না, অনেক আগে না, এটা রিসেন্টলি, মানে অতি সম্প্রতি আর কি, এগুলো অনেক আগে থেকে না। আচ্ছা। তো আপনি যদি সেই এভারেস্ট মুভি 90s ওই সময় কিন্তু এগুলো ছিল না। আচ্ছা। তো এই বৌদ্ধ মূর্তি আপনি দেখতে পাবেন না, কারণ ওটাকে প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে একেবারে ঢেকে দেওয়া। আচ্ছা। মানে যারা যায় সবাই প্রেয়ার ফ্ল্যাগ নিয়ে যায় এবং ওটার সাথে পেঁচিয়ে দেয় প্রেয়ার ফ্ল্যাগগুলো। আচ্ছা। প্রেয়ার ফ্ল্যাগগুলো কি আপনি ওরা দেখবেন আপনার পতাকার মতো অনেক জিনিস থাকে, 5টা রঙের, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, 5টা রঙের পতাকা থাকে, যেটা পঞ্চভূত বলে, এবং ওই পতাকার মধ্যে ওদের ধর্মীয় বাণী লেখা থাকে। ওদের বিশ্বাস যে যেহেতু এটা অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার, এখানে প্রকৃতি বিরূপ, ওই বাতাসে যখন পতাকাগুলো নড়ে ওর মধ্যে ধর্মীয় বাণী লেখা থাকে। আচ্ছা। ওটা বাতাসে যে ঈশ্বরের করুণা ছড়ায় পড়বে এবং ওদের মঙ্গল হবে, ওদের বিপদ আপদ থেকে ওরা রক্ষা পাবে, এটা ওদের বিশ্বাস। আচ্ছা। তো এখানে সেই বৌদ্ধমূর্তি এবং প্রেয়ার ফ্ল্যাগ, প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ।
ওইখানে আসলে এটা যেহেতু টপ অফ দ্য ওয়ার্ল্ড, যে 8,848 মিটার, 29,029 ফিট, এখান থেকে যতদূর আমাদের চোখের তো দৃষ্টির একটা সীমা আছে। আমি যতদূর দেখি তো বরফের পর্বত, এবং ওই দিনটা খুবই 21শে মে 2007-11 একেবারে ওয়েদার খুবই ক্লিয়ার ছিল। মানে যতদূর তিব্বত এবং নেপাল দুই সাইড দিয়েই আমি যখন উঠলাম দেখলাম যে নেপাল দিক থেকে মানুষ উঠে টপে আসতেছে। আশেপাশে আরও 3টা বিখ্যাত পর্বত, মানে এভারেস্টের সাথে 8,000 মিটার আরও 3টা, লোৎসে একেবারে দক্ষিণে গা ঘেঁষা, পূর্ব দিকে মাকালু, পশ্চিম দিকে চয়ু, ষষ্ঠ উচ্চতম পর্বত। যতদূর দৃষ্টি যায় বরফ, তারপরে আরও তিব্বতের একেবারে ব্যারেন ভূমি। সূর্য দেখলাম যে আমার পা, আমি সূর্যকে দেখছি নিচ থেকে উঠতেছে, যে আমার পায়ের নিচ থেকে সূর্য উঠছে মানে একটা সময়। তো আমি আনন্দে কেঁদে ফেলি আসলে। এবং যখন আমি আমার আবেগ, শেরপার গলা জড়িয়ে ধরে, এবং আমি যখন আমার আবেগকে কন্ট্রোল করে ওখানে আমি দাঁড়ালাম, তখন আমার কেন জানি, আমি জানি না, এটা আমার এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন আমি পৃথিবীর রাজা, যে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছি, সেই টাইটানিকের হিরোর মতো, আই অ্যাম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা অনুভূতি। জনাব বিপ্লব, আপনাকে একটু অপেক্ষায় রাখছি, আমরা আসলে একটা রোমাঞ্চকর একটা গল্প শুনছি, এই গল্প শুনে আবার আপনার কাছে আসবো। আচ্ছা, আমার একটু জানার ইচ্ছা, ওই জায়গাটার ব্যাপ্তি কতটুকু, অর্থাৎ টপের যখন আপনি টপে উঠলেন, টপের যে সমতল ভূমি, টপের যে জায়গাটা, এটা কত বড়? এটা আসলে সমতল জায়গা বললে হবে, এটা খুবই ছোট একটা জায়গা, ছোট জায়গা। আপনি যদি মানে অনেক পর্বতে অনেক বড় জায়গা থাকে, কিন্তু যেমন আমি যদি বলি চয়ুর কথা, চয়ুটা যেমন অনেক বড়, এভারেস্টে আমি বলি এভারেস্টটা পূর্ব থেকে পশ্চিমে 20 থেকে 22 ফিট লম্বা, পূর্ব পশ্চিমে, পাশে 2.5 থেকে 3 ফিট চড়া, পাশে এরকম একটা জায়গা। পূর্ব থেকে পশ্চিমে 20 থেকে 22 ফিট এবং পাশে 2.5 থেকে 3 ফিট চড়া, এরকম একটা জায়গা। দুদিকে ঢালু, একদিকে নেপাল, একদিকে তিব্বত নেমে গিয়েছে। আবার অনেক পর্বতে এর চেয়েও ছোট জায়গা টপের সামিটের, আর অনেক পর্বত আবার অনেক বিশাল একেবারে মাঠের মতো জায়গা। যেমন আমি যদি চয়ুর কথা বলি, যেটা 6th হাইয়েস্ট মাউন্টেন, যেটা 2009 সালে আমি প্রথম 8,000 মিটার সামিট করি, এবং 8,000 মিটারের প্রথম সামিট বাংলাদেশ থেকে। সেটার পর উপর জায়গাটা একটা বিশাল একটা মাঠের মতো, অনেক বড় একটা জায়গা। আচ্ছা, আমি যতদূর জানি যে শুধুমাত্র মানে ওঠাটাই গুরুত্বপূর্ণ নয়, নামাটাও গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও আরও রোমাঞ্চকর, কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর, কিছু কিছু ক্ষেত্রে প্রাণহানির সম্ভাবনাও থাকে। আমরা সেই গল্পটাও আপনার কাছে শুনবো। একই সাথে জনাব বাহলুল মজনু বিপ্লব, আপনিও অনেকগুলো সামিট করেছেন, 9টা সামিট করেছেন, আপনারও কিছু রোমাঞ্চকর গল্প আমরা শুনবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। দর্শক, আপনারা আছেন আনোয়ার সিমেন্ট মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে। আজকে আমরা শুনছি পর্বত আরোহীদের গল্প, কিভাবে পর্বত আরোহণ করতে হয়, কিভাবে পর্বতে যেতে হয়, এবং একই সাথে পর্বত আরোহণের যে রোমাঞ্চকর গল্প, সেই গল্প আমরা শুনছি। আশা করছি আপনাদের সঙ্গ পাবো। ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ, আপনারা আছেন চ্যানেল 24-এর সপ্তাহান্তের আয়োজন আনোয়ার সিমেন্ট মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে। আজ আমরা শুনছি রোমাঞ্চকর একটি গল্প, যে গল্পের প্রধান দুই চরিত্র আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন জনাব এম এ মুহিত, আমাদের সাথে আছেন বাহলুল মজনু বিপ্লব। জনাব মুহিত, আপনি যে গল্পটি বলছিলেন, আপনি সামিট করার গল্পটি আমাদের সাথে শেয়ার করলেন। আমি একটু জানতে চাই যে সেখান থেকে ফেরার অভিযানটাও তো রোমাঞ্চকর ছিল, ভীতিকর ছিল, সেখানেও তো মৃত্যুর হাতছানি ছিল। সেই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। পর্বতে একটা কথা আছে যে সামিট ইজ অপশনাল, ডিসেন্ট ইজ ম্যান্ডেটরি। মানে আপনার চূড়ায় আমার আরোহণটা, চড়াটা হলো গিয়ে অপশনাল, আর নেমে আসাটা সুস্থভাবে এটা ম্যান্ডেটরি, করতেই হবে। আচ্ছা, তো চূড়ায় কেন এটা বলা হয়েছে, চূড়ায় চড়ার পরে, চড়া থেকে নামার সময় মানুষ বেশি মারা যায় এই পর্যন্ত, মানে আমার দেখা বা সব পর্বতারোহী যারা এই বিশেষ করে এই এভারেস্টের মতো বড় পর্বতগুলো, যারা 8,000 মিটারের পর্বতে। আমি একটু শেয়ার করি আপনার সাথে যে আমি একটু দেখছিলাম যে একটা বিবিসির সংবাদ দেখছিলাম, তারা বলছে এরকম যে খারাপ আবহাওয়া, ভিড় সামলানোর অব্যবস্থাপনা, অনভিজ্ঞ পর্বতারোহী এবং অপারেটরদের প্রতিযোগিতা, এই সকল কারণগুলোর জন্যই মূলত এভারেস্টে মৃত্যুজনিত ঘটনাগুলো বেশি ঘটে, এবং খুব সম্ভবত বছরে 8 থেকে 10 জন করে মারা যানই, এবং 2-1বার মনে হয় ডিজাস্টার, অর্থাৎ বেশি সংখ্যক পর্বতারোহী মারা যান। আপনার অভিযানের গল্পটা বলছে। তো ওই যে বললাম যে নিচে নামার সময় বেশি ঝুঁকিপূর্ণ, মানে খুবই ভাইটাল, মানে কেন, মানে ডিসেন্ট বেশি ভাইটাল এই জন্য, মানুষ তো চূড়ায় চড়ার জন্য তার সমস্ত শক্তি দিয়ে দেয়, খরচ করে, মানে সে তো এক্সাইটেড থাকে যে এই তো চূড়া কাছে চলে আসছে। মানে আমরা এটা একটা কথা বলি যে সামিট ফোবিয়া বলে একটা শব্দ আছে, যে চূড়ায় চড়ার জন্য সে সমস্ত শক্তি ব্যয় করে ফেলে। সে বুঝতেই পারে না মানুষ যে তার শরীর কত দুর্বল হয়ে গেছে, সে কতটা বডি ডিটোরেট করেছে, সে কিন্তু বুঝতে পারে না। তো চূড়ায় যখন চড়ে ফেলে, ওই উত্তেজনা বা এক্সাইটমেন্টে চূড়ায় চড়ে ফেলে, চড়ার পরে কি এখন তো নামতে হবে, তখন তার শরীরের দুর্বলতাটা ধরা পড়ে, এবং মানে যে কি যে হৃদয় বিদারক দৃশ্য আফটার সামিট, মানে চূড়ায় চড়ার পরে আমরা
2012-তে আমার আর নিশাদ যখন আমরা নেপাল যেটা আমাদের সাথে 6 জন মারা গেছে যে আফটার সামিট জাস্ট দুর্বলতা জড়িত কারণে, কোনো শক্তি নাই তার নিচে নামার। মানুষ যে কি, আপনি যদি ওই সময়টা দেখতেন যে কি একটা করুণ দৃশ্য, হৃদয় বিদয়, যে মানুষ নামতে পারতে, হাঁটতে পারতেছে না, বসে বসে গড়িয়ে গড়িয়ে নামতেছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এই জন্য সামিটটা যেহেতু শক্তি থাকে না, খুবই ওই সময় ঝুঁকিপূর্ণ থাকে, কারণ আপনাকে একইভাবে নামতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, উঠার সময় যখন আমরা উঠি, আমরা কিন্তু সম্পূর্ণ শরীরটার আমাদের যে ওয়েটটা, ভরটা, ওজনটা আমরা ছেড়ে দিয়ে কিন্তু উপরে উঠি, কিন্তু নামার সময় কিন্তু শরীরটাকে টেনে রাখতে হয়, ধরে রাখতে হয়। আমার পিছনে ব্যাগ, আমার নিজের ওয়েট, এগুলো, কারণ আপনি যে কোনো জায়গায় দেখবেন, যে কোনো একটা ঢালে, আপনি যে কোনো একটা ঢালে দেখবেন যে ওঠাটা এবং নামাটাকে কিন্তু আপনি অনেক বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের মধ্যাকর্ষণ শক্তি, যে গ্র্যাভিটি আমাদেরকে টেনে নিচে আপনাকে আমাদের ফেলে দিবে, এরকম। হ্যাঁ, এবং ওজনের অনেক জিনিসপত্র, হ্যাঁ, অনেক জিনিসপত্র থাকে, যে বললাম, এবং এক শরীর এত এক্সস্টেড থাকে, যেহেতু ওই বললাম যে অক্সিজেন কম, যে নামাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো এই জন্য নামার সময় অনেক মানুষ মারা যায়। আচ্ছা, আমি একটু জনাব বাহলুল মজনু বিপ্লব, আপনার কাছে আসি। আপনিও একজন পর্বতারোহী, আপনার গল্প আর একটু শুনবো আমরা পরে। জনাব বিপ্লব, আপনি মনে হয় হিমালয়ের আরেকটি পর্বত শৃঙ্গ লাকপারি, সেটি আপনি সামিট করেছেন। এটাও মনে হয় 7,000 মিটার 7,000 মিটারের উপরে উচ্চতার পর্বত। আমি একটু জানতে চাই, এই পর্বতগুলোতে যাওয়ার আগে আপনারা ট্রেনিংটা কোথায় গ্রহণ করেন? এটা তো একটা যথাযথ ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এই ট্রেনিংয়ের ফ্যাসিলিটি কি বাংলাদেশে আছে, না কোথা থেকে, কি ধরনের খরচ করে আপনার এই ট্রেনিংটা পেয়ে থাকেন? বাংলাদেশে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেই, যেহেতু আমাদের বরফের প্রশিক্ষণ নিতে হয়, যেহেতু আমরা বরফে যাব, এই জন্য বরফের প্রশিক্ষণটা নিতে হয়। আর তার আগে এখানে যদি আপনি প্রশিক্ষণে যান, তার আগে কিন্তু নিজের ফিটনেস ঠিক করে যেতে হবে বাংলাদেশ থেকে। তাহলে কিন্তু ওখানে যে প্রশিক্ষণ দেওয়া হয়, মানে একটা লেভেলে নিয়ে যেতে, হ্যাঁ অবশ্যই নিতে হবে, কারণ ব্যাক করতে হবে, কোনো ভুল নেই, কারণ প্রচুর কঠিন, অনেক কষ্ট হয় প্রশিক্ষণটা মাউন্টেনিয়ারে। আর আমরা প্রশিক্ষণ হলো ইন্ডিয়াতে 7টা মাউন্টেনিয়ার প্রশিক্ষণ কেন্দ্র আছে, ইনস্টিটিউট আছে। খুব সুন্দর। দার্জিলিংয়েও মনে হয় একটা রয়েছে। হ্যাঁ, দার্জিলিং যেটা হলো HMI, সবচেয়ে পুরাতন, যেটা 1954 সালে এটা বেসিক কোর্সের মাধ্যমে শুরু হয়। এটা মনে হয় তেনজিং এর স্মৃতিধন্য। হ্যাঁ, তেনজিং এবং বিধান চক্র রায়, উনিও প্রবর্তক। এটা তখন ছিলেন উনি ভাইস প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু 1954 সালে। তো সবচেয়ে পুরাতন এবং খুব ভালো প্রশিক্ষণ দেয় এখানে। তা আমাদের বাংলাদেশ থেকে খুব কাছে, তা আমরা এখানে করি। তখন আমি যখন প্রশিক্ষণে 2008 সালে, তখন ছিল আমাদের জন্য সার্কানের জন্য $200। হ্যাঁ, আপনি কি HMI-তেই ট্রেনিংটা নিয়েছেন? HMI ট্রেনিং নেই। আচ্ছা। আর আমাদের আর আমাদের BNPC কখনো প্রশিক্ষণ ছাড়া কাউকে মাউন্টেন সাপোর্ট করে না। আমাদের নিয়ম হলো BNPC-তে আসলে যেই থাক, তাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে আমাদের এটা, কারণ প্রশিক্ষণ ছাড়া মাউন্টেন খুব ঝুঁকিপূর্ণ, মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমি একটু আপনার প্রশিক্ষণের কথা জানলাম, একটু আপনার গল্পটা একটু শুনতে চাই। আপনি যখন লাকপাড়িতে গেলেন, পর্বতশৃঙ্গে গেলেন, এইটার সামিটের গল্পটা আমাকে যদি একটু বলেন, এবং এইটাও সামিট করতে যেয়ে বা এটা জয় করতে যেয়ে আপনি কীরকম রোমাঞ্চের বা মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন কিনা, বা আপনার বিপদের সম্মুখীন তবে হয়েছিলেন? তার আগে একটু বলি, এখানে সবচেয়ে আমার ভালো গেছে যেটা, যে এভারেস্ট বেস ক্যাম্পে থাকা, লাকপাড়ি বেস ক্যাম্প, এভারেস্ট বেস ক্যাম্প একই ক্যাম্প। হ্যাঁ, আমি যে তাঁবুতে ঘুমাতাম, রাতে যখন ঘুমাতে যেতাম, আর সকালে যখন যদি আকাশ ক্লিয়ার থাকতো, রাতে যদি আকাশ ক্লিয়ার থাকতো, তখন এভারেস্ট দেখতাম আমি এসব অবস্থায়, মানে ঢুকার পর। আবার সকাল যখন ঘুম ভাঙতো, তখন যখন তাঁবু খুলতাম, যদি আকাশ ক্লিয়ার থাকে, তখন এভারেস্ট দেখতাম। এই যে এভারেস্ট, তখন মনে হলো যে এখন এভারেস্ট যাই। তবে ওই যে মোহিত সাহেব বলছেন এভারেস্ট ফোবিয়া, সামিট মানে এখনই চলে যাই। হ্যাঁ, পাশে দেখতাম যে যারা এভারেস্ট যাবেন তারা এখানে আছেন, তখন মনে হচ্ছে এটা এভারেস্ট যাবে, আমি যেতে পারবো না। তবে এটা ঠিক যে যেহেতু এই পথে আছি, পর্বতের পথে আছি, অবশ্যই একদিন ওই উচ্চতায় যাব, সেটা তো স্বপ্ন আছে আগে থেকেই, যে এখানে যেতে হবে। আমরাও আপনাকে শুভকামনা জানাই। আমি একটু লাকপাড়ির কথা আপনাকে লাকপাড়ি বলছিলাম। আমরা লাকপাড়ি যেটা হলো যে আপনার 20,000 ফিট পর্যন্ত প্রথমে আমরা মানে এখানে এটা আইস কম 20,000 পর্যন্ত রক পুরোটাই। তা আমরা যেদিন রাতে রওনা হব, রাতে থেকে অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে আমরা ক্র্যাম্পন পড়লাম। রাতে হাঁটার সময় আমি অনেক পাহাড়ে গিয়েছি অনেকগুলো, কিন্তু হঠাৎ কেমন যেন ফাঁপা মনে হয়। আচ্ছা। আর মনে হয় যে এখনই দেবে যাবে, এই অবস্থা। তো লাকপাড়ি যেটা হয়েছে, আমরা কিন্তু লাকপাড়ি সাধারণত মাউন্টেন আমরা সামিট করি 10টা বা 11টার ভিতরে, এরপরে ব্যাক করতে হয় সকাল 10টা 11টার মধ্যে। হ্যাঁ, 11টার ভিতরে, নিয়ম হলো 12টার পরে ব্যাক করি। কিন্তু সেদিন আমরা সামিট কিন্তু 3টার দিকে করছি, বিকাল 3টার দিকে করেছি। হ্যাঁ, বিকাল 3টার দিকে
সেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা। কিন্তু আমাদেরকে কেন বিকাল আমরা তিনটা কেন ঝুঁকিপূর্ণ? এটা হ্যাঁ, কি ঝুঁকিপূর্ণ কি সূর্যের আলোর মাউন্টেনে কারণে? 12টার পর আবার ওয়েদারটা খারাপ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তখন ওখানে থাকা নিষেধ। ব্যাক করার নিয়ম হলো ব্যাক করে আসা। মানে দুপুর 12টার পরে কোনো অবস্থাতেই থাকা যাবে না। হ্যাঁ, থাকবে না। কিন্তু যেটা হলো ওয়েদার ভালো থাকাতে আমাদের গাইড আর হাল ছাড়া না, আমরা তো হাল ছাড়তে রাজি না। তো আমরা যখন যাচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আমরা তো যাচ্ছি কিন্তু ব্যাক করবো কিনা, শরীর কিন্তু পুরো শেষ, সম্পূর্ণ শেষ। তো আমরা যখন উঠছিলাম তো অনেক আসলে অনেক প্রচুর কষ্ট হচ্ছিল। তো আমাদেরকে লাস্ট জায়গাটাকে রোপ ফিক্স করবে গাইড আমাদের, তখন প্রচণ্ড ক্ষুধার্ত মনে যে এগোতে পারছি না। তো আমি সবচেয়ে অবাক হচ্ছে যেটা হলো যে গাইড ব্যাগ থেকে আপেল বের করে দিল। আচ্ছা এই প্রথম আমি এত উচ্চতে আপেল খাইনি কখনো। আচ্ছা আচ্ছা। যে ওদের গাইড তো এই যে প্রচুর একটা আনাজ পেয়েছে সেখানে, তখন একটা যে না মানে এই যাত্রায় বেঁচে যাবো। তবু ওরকম ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমরা কোনো অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছু তো পড়ি নাই, বা আমি পড়িনি আর কি। তো আমরা আর লাস্ট পার্টটা ছিল রকে, যেটাকে আমি কখনো ক্র্যাম্প মুহিত ভাইকে শুনতাম যে রকে ক্র্যাম্পন পরে হাঁটা খুবই কষ্ট। সেদিন বুঝেছি আসলে রকে কত কষ্ট, এটা কত ঝুঁকিপূর্ণ, যে আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারেন, যে সময় পড়তে পারেন। তো শেষ পর্যন্ত আমরা এটা 3টার সময় সাবমিট করি। ধন্যবাদ আপনার এই রোমাঞ্চকর গল্পটি শেয়ার করার জন্য। আমরা আশা করি আপনিও হয়তো একদিন এভারেস্ট সামিট করবেন, যেটা আপনার স্বপ্ন, সেদিকে হয়তো যাবেন। আমি একটু যেন মুহিত আপনার কাছে আরেকবার আসি। জনাব এম এ মুহিত, যারা স্বপ্ন দেখছেন বা যারা আসলে এই পথে আসতে চান, অর্থাৎ পর্বতারোহী হতে চান, এই রোমাঞ্চকর এই পথে যাত্রা করতে চান, তাদের জন্য আপনি কি বলবেন? আর আমি একটা বিষয়ে একটু প্রশ্ন করতেই চাই আপনাকে, এটা জানি না কতটুকু প্রাসঙ্গিক হবে। এত ঝুঁকি সত্ত্বেও কেন সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে পর্বত আরোহণ বা পর্বতের চড়ার জন্য? এটার উত্তর আমি একটা দিব যে জর্জ ম্যালোরি নামে একজন পায়োনিয়ার ব্রিটিশ পর্বতারোহী ছিলেন, মাউন্টেনিয়ার। সে একদম শুরুর দিকে 1953 সালে যদিও হিলারি তেনজিং এভারেস্ট প্রথম আরোহণ করেন, কিন্তু তারও অনেক আগে থেকে মানুষ চেষ্টা করছিল। কিন্তু জর্জ ম্যালোরিরটাই মানুষ বেশি জানেন। উনি 1921, 22, 24 ধারাবাহিক এরকম এভারেস্ট অভিযান করছিলেন তিব্বত দিক দিয়ে। তখন 1924 সালের অভিযানের ফান্ড রেজ করার জন্য উনি আমেরিকায় বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছিলেন। তখন ওনাকে একজন আমেরিকার সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই এত মৃত্যু ঝুঁকি, অঙ্গহানি, কত রকম সমস্যা, মারা যাওয়া, হ্যাঁ, ফ্রস্ট বাইট, তো কেন তুমি সেখানে যাও? তখন উনি বলেছিল বিকজ ইট ইজ দেয়ার, যেহেতু সেটা সেখানে। আচ্ছা আচ্ছা। মানে আসলে এটা বিকজ ইট ইজ দেয়ার। তারপরে আরেকটা কি, যেমন মানুষের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি আছে যে অজানাকে জানা, দুর্জয়কে জয় করার। নাহলে তো এগুলো কিছু যদি মানুষ চেষ্টাই না করতো, ধরেন এত মানুষ মারা গিয়েছে, 1885 সালে প্রতি বছরই মারা যাচ্ছে। 1885 সালে আমরা যতটুকু বই পুস্তক ঘেটে জানতে পারি যে 1885 সালে মানুষ প্রথম এভারেস্টে অ্যাটেম্প নেয়, আর 1953 প্রথম সফল। কারণ এই যে দীর্ঘ প্রায় 70 বছরের ইতিহাস কিন্তু মৃত্যু আর ব্যর্থতার ইতিহাস। মানুষ কিন্তু থেমে থাকেনি, তারপরে মানুষ চেষ্টা করে গেছে এবং এক সময় এসে সফল হয়েছে, তাই না? তো এই মৃত্যুর দেখে যদি মানুষ যদি থেমে যেত আর এভারেস্ট, তাহলে তো সফলতা আসতো না। প্লাস আমরাও যদি বাংলাদেশ থেকে চেষ্টা না করতাম যে না এটা আমরা ধরে নিচ্ছি এটা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্বের কাজ, এটা আমাদের কাজ না, তাহলে তো আমাদের জীবন, আমাদের দেশে কখনো আমরা এভারেস্ট বিজয় পেতাম না। তাহলে বাঙালিরা কি আসলে কি ঘর কোনো বাঙালি, রবীন্দ্রনাথের সেই কথা, নাকি আমরাও বাঙালিরাও দুর্গম জায়গায়, পৃথিবীর সব কঠিন কঠিন জায়গায় যেতে পারে? সেটাও আমরা দেখেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে। না, এটা বলতেই হবে। যখন আপনারা এভারেস্ট জয় করেছেন, তখন কিন্তু সবার মতো আমিও রোমাঞ্চিত হয়েছি, আমিও গর্ববোধ করেছি যে আসলে একজন বাংলাদেশি বাঙালি তিনি পর্বতের এভারেস্টে চূড়ায় উঠেছেন। এটা আমার নিজেকেও বিশেষভাবে আনন্দ দিয়েছে। আমি একটু ওই প্রশ্নেই আসছিলাম আপনার কাছে আর কি, যে যারা এখন স্বপ্ন দেখছেন আপনার মতো, ধরে নিলাম আজ থেকে 10 বছর পর আরেকজন মুহিত যদি এই পথে এসে এভারেস্ট সামিট করেন বা করতে চান, তারা আসলে কি চিন্তা করে এই পথে আসবে? প্রথমত দেখেন, যে বিপ্লবও বলল যে আমাদের কিন্তু, যেমন আমরা ছোটবেলা থেকে কিন্তু আমি সবসময় খেলাধুলার সাথে জড়িত ছিলাম। অনেক বড় কোনো খেলোয়াড় না, কিন্তু মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, স্কুলে সবসময় খেলাধুলা করতাম। ওই শরীরটা ছিল খুব বাজে রকমের ভালো, মানে আমরা ননির পুতুল হয়ে বড় হই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মানে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে ওইভাবে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য ফিটনেসটা ভালো ছিল এবং সবসময় একটা পর্যায়ে থেকে সিস্টেমেটিক একটা এক্সারসাইজ করতাম, মাঠে গিয়ে জগিং, স্ট্রেচিংগুলো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো এই জন্য সব তরুণ যারা প্রথমত যে কোনো খেলায় আপনি দেখবেন, ফুটবল, ক্রিকেট, যতটুকু তারা খেলে তার চেয়ে বেশি কিন্তু তারা ফিজিক্যাল ফিটনেসের প্রতি জোর দেয়। নিশ্চয়ই আপনি দেখতে পান যে ফিজিক্যাল ফিটনেস, সে যত বড় ট্যালেন্ট থাকুক, ফিজিক্যাল ফিটনেস না থাকলে তাকে কিন্তু ম্যাচে নিবে না, তাই না? সেটা মেসি, রোনালদো বা বিরাট কোহলি যেই হোক, তাই না? তো ফিটনেসটা ইম্পর্টেন্ট। তো আমি যারা পর্বতারোহণে আসবে তাদের অবশ্যই ফিটনেসের জন্য এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে, তার জন্য এক্সারসাইজ যেভাবে হোক, এবং একটা
ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। মানে আমি আমার জায়গায় হয়তো অনেকে এটা দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে যেটা বলি যে খাবার দাবার সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে থাকতে হবে। মানে আসলে যে কোনো অ্যাথলেটের কিন্তু তাই করে। Right. আপনি দেখবেন যে কি খাবে, সে কি খাবে না, তার লাইফ স্টাইলটা কী হবে, এবং ওই যে ফিজিক্যাল ফিটনেস এগুলো করতে হবে, মেনটেন করতে হবে। তার ধরেন পর্বতারোহণ একটা দীর্ঘদিনের ব্যাপার। আপনার যদি মাসল তৈরি না থাকে তাহলে কিন্তু মাসল ওই লোড নিতে পারবে না, তাই না? তো এই জন্যই আপনাকে মাসলগুলো তৈরি করতে হবে এবং Muscle build করতে হবে। এক্সারসাইজের মাধ্যমে এটা তৈরি করতে হবে। Right. তো ধন্যবাদ। প্রথম- আমি একটু জনাব বিপ্লব আপনার কাছে আরেকবার আসি। আপনিও ট্রেনিং নিয়েছেন, ট্রেনিংয়ের কথা জনাব মুহিদও বলছেন। আমি একটা অন্য প্রসঙ্গ আপনার সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা পর্বত আরোহণে যুক্ত আছেন, পর্বত আরোহণ করছেন, কিন্তু বর্তমান সময়ে অনেক তরুণ আছেন যারা বাংলাদেশি, যারা আপনাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা বাংলাদেশের বিভিন্ন পাহাড় তারা পাহাড়ে যাচ্ছে। আমি যদি বলি পাহাড় সামিট করছে, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাচ্ছে, আমরা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে ছবিও দেখতে পাই। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে আপনারা যে এভারেস্ট জয় করেছেন সেটারই একটা ইতিবাচক প্রতিফলন হিসেবে এই ছেলেপেলেদেরকে অ্যাডভেঞ্চার প্রিয় করতে পেরেছে, বা একটা অ্যাডভেঞ্চারের পরিবেশ তৈরি হয়েছে। এই যে অ্যাডভেঞ্চার প্রিয় যে প্রজন্মটি গড়ে উঠছে আগামীর জন্য, এটা তো আমাদের সমাজের জন্য খুবই ইতিবাচক দিক। কারণ কেউ যদি আপনার মাদকাসক্ত না হয়ে যদি কেউ যদি পাহাড়ে যায়, তার তো শারীরিক গঠন থেকে শুরু করে অন্যান্য বিকাশ হওয়ারও সুযোগ রয়েছে। জনাব বিপ্লব, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বিএমটিসি আপনাদের যে সংগঠনটি, এই সংগঠন ছাড়া আমি যদি একেবারে, যেহেতু বাংলাদেশে পর্বত নেই, একেবারে পর্বত আরোহীও যদি না হয়, পাহাড় আরোহী যদি হয় বা পাহাড়ে যদি যেতে চায়, এই ছেলেপেলেদেরকে সহযোগিতা করার জন্য, গাইড করার জন্য, প্রশিক্ষণ দিয়ে তৈরি করার জন্য বা প্রস্তুত করার জন্য বাংলাদেশে কি যথেষ্ট পরিমাণ জায়গা বা ক্লাব আছে? জনাব বিপ্লব। আসলে এই বাংলাদেশে মানে প্রশিক্ষণ বলতে মাউন্টেনের প্রশিক্ষণ এই ধরনের কিছু নাই। জাস্ট আপনি যদি নিজেকে ফিটনেস তৈরি করতে চান তাহলে সেই সুযোগ আছে। এখন তো আরও তৈরি হয়েছে, যেমন ম্যারাথন হচ্ছে, সাইক্লিং হচ্ছে, সুইম হচ্ছে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন শরীরকে সুস্থ রাখা যায় আর কি, ফিটনেসটা ঠিক রাখা যায়। তো আমাদের বাংলাদেশে এখন আমি যেমন গত জানুয়ারিতে মুহিত ভাই সহ আমরা বান্দরবানে গিয়েছি, তখন দেখছি আমি বেশ কয়েক বছর আমার গ্যাপ ছিল বান্দরবান। এবার বান্দরবান যাওয়ার পর দেখলাম প্রচুর ট্যুরিস্ট, আর কেউ ট্রেকিং করছে, কেউ ঘুরছে। তো ট্রেকিং অনেক ছেলে মেয়ে দেখলাম, ওরা উঠছে এবং এদের দু একজন সাথে আলাপ হচ্ছে যে এরা খুব ইচ্ছুক মাউন্টেনে যেতে, হয়তো সুযোগ সুবিধার কারণে যেতে পারছে না, হয়তো সে গ্রামে থাকে, বৈধ গ্রামে সে সুযোগ নেই। যেমন আমার পরিচিত একটা ছেলে আছে আমাদেরই, ও থাকে শ্রীমঙ্গল, ও কিন্তু ওখান থেকে ঢাকা চলে আসছে একটা মিটিংয়ে অংশগ্রহণের জন্য। আচ্ছা আচ্ছা। সে প্রায় সময় যোগাযোগ করে, ভাই আমি কি করব? তো আমরা বলি যে আসলে মাউন্টেন যদি আপনি যেতে চান তো আপনাকে ওখানে আগে ফিটনেস ঠিক করতে হবে, সব কিছু, তারপরে আমাদের সে ক্লাবে আসতে হবে। কিন্তু সমস্যা হলো যে আসা যাওয়াটা সে কিভাবে করবে, সে আবার পড়ালেখা করে। তো এই ধরনের সুযোগ সুবিধা আসলে বাংলাদেশে নাই আমাদের মাউন্টেনের জন্য। আচ্ছা। হ্যাঁ, তারপরে আর এটা হলো একটু যেহেতু বিষয়টাগুলো ব্যায়বহুল, অর্থের সমস্যা আছে। আমাদের সেগুলো যদি অর্থের মোটামুটি একটা ব্যবস্থা করা যায় তাহলে মনে হয় একটু কিছু করতে পারে এরা। জনাব মুহিত, কি করা যেতে পারে সরকার বা বেসরকারি পর্যায়েও কি করা যেতে পারে? না, আমি এখানে ওই যে আপনি বলেন যথেষ্ট, এখন কিন্তু আসলে ক্লাব সংগঠন অনেক আছে এবং অনেক জায়গায় এলাকায় যে ঘুরতে যাওয়া, হেঁটে যাওয়া, কারণ সবাইকে তো একই ক্লাবের সদস্য হতে হবে না, কারণ বাংলাদেশের সবাই পর্বতেও যাবে না, পর্বতে যাবে না। বা আমি ওটি ট্রেকিং করলো, আমাদের দেশে হাইকিং ট্রেকিং করলো, যে কেউ উদ্যোগ নিয়ে এটা করতে পারে। আমাদের ফুটবল আমরা খেলি না, বন্ধু বান্ধব মিলে খেলে, ফুটবল ক্রিকেট খেলে না, সেই রকম যে সব জায়গায় হতে পারে, স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, অ্যাডভেঞ্চার ক্লাব, তাই না? এখন আমি যেটা আপনি বললেন, যেটা অবশ্যই যে পৃষ্ঠপোষকতার একটা ইম্পর্টেন্ট, যারা আরও যদি বড় কিছু করতে চায়, হ্যাঁ, যাতে আমার মনে হয় এখন যথেষ্ট সময় হয়েছে আমাদের। আমরা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সরকার কিন্তু আমাদের কখনো প্যাট্রোনাইজ করে নাই এই পর্বতারোহণের ব্যাপারে। তো আমার মনে হয় যদি এটাকে সরকার যদি একটা ফেডারেশন বা অ্যাসোসিয়েশন করে স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে, এটা বাংলাদেশে অনেক ফেডারেশন আছে, হ্যাঁ, অনেকের কোনো অ্যাক্টিভিটিসই নেই, কোনো অ্যাচিভমেন্টই নেই, অনেক রকম ফেডারেশন আপনি মানে আপনি আসে দেখবেন যে ক্রীড়া পরিষদের আন্ডারে জাতীয় অনেক কিছু, কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। কিন্তু তো আমরা কোনো আশা এবং সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতায় আমরা এই পর্বতারোহণে মোটামুটি আমরা বলতে পারি যে অনেক কিছু আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে এবং বাংলাদেশকে আমরা পর্বতারোহণের একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি বিশ্বের কাছে। তো এটা আমার মনে হয় সরকার এখন প্যাট্রোনাইজ করে যাতে আরও অনেক তরুণীরা আসতে পারে, কারণ
আমরা বলি যে আপনি যেটা বলতেছিলেন যে আমরা এটা বলি আমাদের ক্লাবের একটা যে ধূমপান মাদকের অ্যাডভেঞ্চার ছেড়ে তরুণরা এরকম পজিটিভ অ্যাডভেঞ্চারে আসবে, যে পর্বতারোহণ, ট্রেকিং, হাইকিং, মাউন্টেনিয়ারিং এর মতো, যেখানে তারা এই কাজগুলো যখন তারা করে তারা কিন্তু ওই বাজে নেশা জড়িত হবে না কাজে, এবং এটা একটা প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, এবং প্রকৃতির যখন সান্নিধ্যে যাবে আসলে মানুষ প্রকৃতি থেকে শিক্ষা নেবে এবং প্রকৃতি তাকে অনেক কিছু শেখাবে, যেটা তার জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক প্রভাব ফেলবে। এই জিনিসগুলো যে পর্বতের যাওয়ার মানুষগুলো থেকে সে যে শিখবে অনেক কিছু, পর্বত যে শুধু পর্বত আরোহণ তাই না, অনেক কিছু শিক্ষা দেয়, ধৈর্য শিক্ষা দেয়। এই যে যেমন করোনার সময় আমাদেরকে এই যে একটা মহামারী হলো, ব্যক্তিগত জীবনে তাদেরকে অনেক কিছু শিক্ষা, ওই দিনের পর দিন আমাদেরকে ওয়েদার খারাপ, এখানে তাঁবুতে চুপচাপ বসে থাকতে কিছু করার থাকে না। সেটাই বললাম যে পর্বত আরোহণ শুধু পর্বত আরোহণ না, একজন পর্বত আরোহণ, আপনি যদি কেউ একজন এরকম একটা অভিযানে যায় বা 10-12 দিন জন্য একটা যে কোনো একটা ট্রেকিংয়ে যায়, হিমালয়ের যে কোনো যায়, তার কিন্তু জীবন সম্বন্ধে ধারণাও চেঞ্জ হয়ে যাবে, এটা আমি মনে করি। তো আমি আশা করব যে আমাদের সরকার, তার মানে আমরা যে মানসিক স্ট্রেসে থাকি, মানসিক চাপে থাকি, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের মানসিকতার স্বাস্থ্যের যে উন্নতি এবং মানসিকতার যে গঠনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রভাবিত হতে পারে এই হ্যাঁ, আপনার trekking ব্যক্তিগত বা জীবনে অনেক mountain প্রভাব ফেলে এই পর্বতারোহণে। তো আমি বলি সরকারের অবশ্যই এখানে একটু সহযোগিতা করা আছে, এবং আরও প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত। শুধু কি মানে ক্রিকেটেই কি শুধু স্পন্সর হবে, আর কোনো জায়গায় হবে না? মানে এটা অবশ্যই ক্রিকেট আমাদের একটা পর্যায়ে নিয়ে গেছে, এখানে হবে, কিন্তু অন্যান্য যে আমি স্পোর্টসগুলো আছে। এক ছোট বিষয় জানতে চাই, মানে আমাদের যদিও ভারতে পর্বত আছে, বাংলাদেশে পর্বত নেই, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ যদি বলি, ভারত, পাকিস্তান অবশ্যই পর্বতের একটা অংশ আছে। তো এই দেশগুলোতে এই পর্বত আরোহী যারা আছেন বা তাদের যে সভা সমিতি বা তাদের যে ক্লাব, এগুলোর পরিস্থিতি কেমন, এই সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, ওখানে প্রচুর ক্লাব, এবং তাদের যেহেতু হিমালয় তাদের দেশ, তাদের কিন্তু অন্য দেশে যেতে হয় না, আমাদের যেমন অন্য দেশে যেতে হয় অভিযান করতে হলে, তাদের দেশে অভিযান হয়, এবং তাদের অনেক ক্লাব আছে, এবং তারা হিমালয়ের যেমন ইন্ডিয়ান মাউন্টেন ফেডারেশন, তারা অনেক সহযোগিতা করে, নেপালেও যেমন এটা হয়। তো আমি যেটা বললো যে সরকার থেকে, এবং একজন এভারেস্ট বিজয়ীকে বিশেষ ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে মানে অন্যভাবে তাদের দেখা হয়, তাদেরকে আসলে যেহেতু আমরা পর্বত আমাদের নাই, জন্য আমরা কিন্তু পর্বত মনস্ক না, মানে পর্বত আরোহী ব্যাপারটা আমরা বুঝতে পারি না যে আসলে কি পর্বত, ব্যাপারটা কি আসলে, হ্যাঁ, এটা যে ব্যাপারটা হলো কি, যে এই যেহেতু আমাদের ওই কালচারটা তৈরি হয়নি, আমাদের ওই পর্বত মানসিকতাই তৈরি হয়নি। আপনি কিন্তু এটা পর্বত আরোহণটা এরকম যে আপনার হাজার হাজার ফুটবলার, ক্রিকেটার হবে, হাজার হাজার কিন্তু পর্বতারই হবে না, এটা ওই জিনিস না, কারণ এটা অনেক একটা কঠিন ব্যাপার, মৃত্যু ঝুঁকি। আমি বললাম যেন আমি 3বার মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। হ্যাঁ, তো যারা করবে তাদেরকে অবশ্যই আমি অন্য দেশগুলোতে যারা পর্বত আছে বা যারা ইউরোপ, আমেরিকা, তাদেরকে অনেক বেশি তাদেরকে এখানে সম্মানিত করা হয় রাষ্ট্র থেকে বা সমাজ থেকে। তো আমার মনে হয় যেহেতু এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা আমাদের দেশের পতাকাটা ওখানে তুলে ধরি, মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা দেশকে উচ্চতায় নিয়ে যাই, যারা পর্বত আরোহী আছেন বা ভবিষ্যতে যারা করবেন, তারা আরও যেতে চায়, যে আরও দুর্গম পর্বতে যেতে চায়, যেগুলো এভারেস্টের চেয়েও ঝুঁকিপূর্ণ, এভারেস্টের চেয়েও নিচু কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, এরকম অনেক পর্বত আছে, তো সেইগুলোতে যেতে চায়। তো আমি মনে করি যে এটাতে আসলে সহযোগিতা করা পৃষ্ঠপোষকতা বা একটা সাংগঠনিক কাঠামো মানে হতে পারে। আপনাদের এই প্রতিষ্ঠানটা তো সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে, অর্থাৎ বিএমটিসি, বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব, 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের প্রথম পর্বত এবং এটা তো সম্পূর্ণ বেসরকারি পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ, একেবারেই আমরা মানে ওই যে ইনামাল হক, যেটি ওনার উদ্যোগে এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়, এবং আমরা আজ পর্যন্ত যতগুলো অভিযান করেছি, পর্যন্ত অনেক অভিযান করেছি। তো আপনি তো এভারেস্টে চলেছেন, পরবর্তীতে বিভিন্ন জায়গায় সম্মানও পেয়েছেন, আপনাকে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে না হলেও অনেকে আপনাকে সম্মান জানিয়েছে। আপনাদের সাথে কি কখনো মানে সরকারের, প্রশাসনের কখনো কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে? না, আসলে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম তাদেরকে মানে বলার জন্য এরকম একটা কিছু, ওইভাবে কোনো ফলপ্রসূ কিছু হয়নি এই পর্যন্ত। আচ্ছা, ওই রেসপন্সটা আসেনি। আমি এরপরে আরেকটু আপনার কাছে আসবো, আমি একটু জনাব বিপ্লবের কাছে আরেকবার আসতে চাই। জনাব বিপ্লব, আমি যতদূর জানি আপনি প্রস্তুতি নিচ্ছেন, হিমালয়ের এভারেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার যে 9টা অভিযান, সেই 9টা অভিযানের মাধ্যমে আপনি অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছেন। একটু জানতে চাই, এই যে প্রস্তুতি নিচ্ছেন, এই প্রেক্ষাপটে আপনি কি সরকারি বেসরকারি পর্যায়ের কোনো সহযোগিতা, যে নিশ্চয়ই দরকার, আমার ধারণা এটা 35 থেকে 40 লক্ষ টাকার ব্যাপার, একটা বড় অ্যামাউন্টের বিষয়, আপনি কি কোনো সহযোগিতা পাচ্ছেন বা পাওয়ার চেষ্টা করেছেন? আসলে প্রতিবারে অভিযান যাওয়ার সময়টা এই স্পন্সর অবশ্যই দরকার, যেটা মুহিত ভাই প্রচুর চেষ্টা করেন স্পন্সরের জন্য।
প্রতি বছরে চেষ্টা করলে হয় আমাদের, তা এখনও চেষ্টা চলছে আমার এভারেস্টের জন্য। স্পন্সর এখনও ইয়ে হয় নাই, কিন্তু চেষ্টা করতেছে মোহিত ভাই। আচ্ছা। যদি হয়ে যায় অবশ্যই যাব, প্রস্তুত আছি আমি শারীরিকভাবে মানসিকভাবে। এখন আপনার প্রতিদিন আমি এক্সারসাইজ করছি, যেমন 8 কিলোমিটার 10 কিলোমিটার, প্রতি সপ্তাহে 20 কিলোমিটার দৌড়াই, কারণ আপনার মাউন্টেনে খুব ইম্পর্টেন্ট এই এক্সারসাইজগুলো আর কি, দৌড়, সাইক্লিং, অন্যান্য এক্সারসাইজ, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এইভাবে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত, ওই পৃষ্ঠপোষকতা যদি প্রস্তুত হয় অবশ্যই যাব। আমি আরেকটা বিষয় জানতে চাই, আমি জানি না, এটা আপনারাই ভালো জানবেন, আপনাদের সংগঠন কাজ করছে, আপনাদের সংগঠন বিভিন্নভাবে কাজ করছে, এগিয়ে আসছে। আপনি ছাড়া আর কেউ কি আছেন এই পাইপলাইনে যারা এই চেষ্টায় যুক্ত আছেন? আপনাদের সংগঠনের বাইরেও হতে পারে, এটা হয়তো দর্শকরা জানতে পারে যে সংগঠনের বাইরে আসলে তেমন একটা জানাই, কিন্তু আমাদের সংগঠনে আমার সাথে যেমন আমি প্রস্তুত আছি, আরেকজন আছে আমাদের শাকিল, ও 7000 মিটার মুহিত সাথে বের করেছে লাস্ট 2019-এ। আচ্ছা, ও প্রস্তুত, আমাদের ক্লাবে দুইজন আমরা এখন প্রস্তুত আছি যাওয়ার জন্য আর কি। আমরা আশাবাদী এবং আপনাদের জন্য শুভকামনা, যাতে আপনারা আপনাদের স্বপ্নের এভারেস্ট জয় করতে পারেন। আমরা শেষ করার আগে জনাব এম এ মুহিত, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই পর্বত আরোহণ, ট্রেকিং, বাংলাদেশ, সম্ভাবনা, সংকট এবং সার্বিকভাবে এর ভবিষ্যৎ নিয়ে। আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা তরুণদের উদ্দেশ্যে, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা তরুণদের যারা আমাদেরকে আজকে দেখছেন টিভির পর্দায় চ্যানেল 24-এর, প্রথমে চ্যানেল 24 এরকম একটা মানে একটা অফ সাবজেক্ট আমি বলবো যে একটা জনপ্রিয়, সবসময় তো আমাদের রাজনৈতিক টকশোয়ে আমরা দেখি অবস্থা, এই ধরনের একটা আয়োজন করাতে অনেক তরুণদেরকে বলবো যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা এভারেস্ট থাকে, সেটা হলো তার স্বপ্ন। সে নিজেকে কোথায় দেখতে চায়, কোথায় যেতে চায়। নট নেসেসারি যে সবাইকে আমার মতো মাউন্ট এভারেস্ট জয় করতে হবে। এভারেস্ট পর্বত আরোহী হওয়া অবশ্যই আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু তার জীবনের যেটা স্বপ্ন সেটা তার এভারেস্ট। এভারেস্ট একটা প্রতীকী। সে একজন ডাক্তার হতে চায়, একজন ইঞ্জিনিয়ার হতে চায়, একজন একটা খেলোয়াড় হতে চায়, কেউ পেইন্টার হতে চায়, কেউ আর্টিস্ট হতে চায়, বা কেউ একজন সাংবাদিক হতে চায়, বা কেউ একজন শিক্ষক হতে চায়, বা কেউ একজন রাজনীতিবিদ হতে চায়। আপনি বলছেন সেটাই তার জন্য তার জায়গায়, তার সেরা জায়গা। মানে কেউ যদি একজন ডাক্তার হতে চায়, সে একজন বেস্ট ডাক্তার হবে। সে যদি একজন ইঞ্জিনিয়ার হতে চায়, একজন সেরা ইঞ্জিনিয়ার হবে। একজন শিক্ষক হতে একজন সেরা শিক্ষক হবে। একজন সাংবাদিক হলে একজন সেরা সাংবাদিক হবে। যার যার জায়গায় তার সবচেয়ে টপ পজিশনটা হলো তার এভারেস্ট। তাহলে এইভাবে আমাদের তরুণরা অনেক এভারেস্ট জয় করতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ মুহিত, এভারেস্ট বিজয়ী বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের এভারেস্ট জয়ী। ধন্যবাদ জানাচ্ছি জনাব বাহালুল মজনু বিপ্লব, পর্বতারোহী। আপনারা দুইজন অত্যন্ত রোমাঞ্চকর সকল ঘটনার প্রভাব আমাদের সাথে শেয়ার করেছেন। নিশ্চয়ই চ্যানেল 24-এর দর্শকরাও এই গল্পগুলো শুনে রোমাঞ্চিত হয়েছেন। আমি তো রোমাঞ্চিত হয়েছি। আশা করছি আগামীতে যারা আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন, এই গল্পগুলো তাদেরকে অনুপ্রাণিত করবে এবং আগামীতে নিজেদের ফিটনেস ঠিকভাবে তৈরি করে যারা চেষ্টা করছেন, তারা হয়তো পর্বত আরোহণ, ট্রেকিং সহ অন্যান্য অ্যাক্টিভিটিতে যুক্ত করে নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। আজকে আমাদের অনুষ্ঠানের এই পর্যন্তই। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। শুভরাত্রি।